আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই অস্বাভাবিক পরিস্থিতিতে যে একটা সরকার বেশি দিন টিকতে পারে না, সেটা যেমন সাধারণের মনে ঘুরছে এই আশঙ্কা, ঠিক সেই আশঙ্কাটার কথাই শেখ হাসিনা মনে করিয়ে দিয়ে বলেছেন বাংলাদেশে এমন অস্বাভাবিক পরিস্থিতিতে সবসময় অগণতান্ত্রিক, অনির্বাচিত এবং সামরিক শক্তি বন্দুকের নল দেখিয়ে ফিরে ফিরে আসে। শেখ হাসিনা সম্প্রতি দ্রুত মাথা উঁচু করে দেশে ফিরবেন, প্রয়োজনে ফাঁসির রায় মাথায় নিয়ে ফিরবেন এবং সেজন্যে দলকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়ে দেওয়ার পর থেকেই এই নিয়ে কৌতূহল বাড়ছে যে ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশে তার যাবার মতো পরিস্থিতি খুবই শিগগিরই তৈরি হবে সেটা আঁচ করতে পারছেন বা সেই প্রত্যয় থেকে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন। বাংলাদেশে 2026-এর ফেব্রুয়ারিতে, মানে এবছর ফেব্রুয়ারিতে একটা নতুন সরকার গঠিত হয়েছে বটে, কিন্তু দেশে যে একটা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, একরকম ফুঁসছে এই রাজনীতি, সেটা সম্ভবত যে কোনো যুক্তিমান এবং বুদ্ধিমান বিশ্লেষকই স্বীকার করবেন। মানে বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক দলটিকে আইন করে নিষিদ্ধ করে রাখা হয়েছে রাজনৈতিক কার্যক্রম থেকে। শুধু তাই নয়, এই দলটিকে নির্বাচনেও অংশগ্রহণ করতে না দিয়ে একটা সাজিয়ে গুছিয়ে ভাগাভাগির এমন নির্বাচন করা হয়েছে যে তারপর ওই দলটি কি করে আবার রাজনীতিতে অন্তর্ভুক্ত হবে সেটার মীমাংসা না হওয়া পর্যন্ত যে বাংলাদেশের রাজনীতিতে একটা চূড়ান্ত চরম কিছু একটা ঘটা বাকি রয়ে গেছে, একটা মানে অপেক্ষা, হয়তো কিছু দিনের, হয়তো কয়েক মাসের, কিংবা খুব বেশি হলে কয়েক বছরের, সেটা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। সেরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ সভানেত্রী ঘোষণা দিয়ে দিয়েছেন তার দলীয় ফোরামে যে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। কাজেই আকেলমান্দ মানুষ একরকমের দিন গুনতে শুরু করেছেন। আর যারা এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখার আইনটাকে মানে সিদ্ধ বলে ভাবছেন এবং শুদ্ধ বলে ভাবছেন, তারা একরকম যে ব্যাপক আতঙ্কে ভুগছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমে। কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ফিরতে দেওয়া ঠিক হবে না, কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরতে এখন পারবে না, এসব বিষয়ে দীর্ঘ দীর্ঘ প্রবন্ধ লেখার একটা যে প্রবণতা শুরু হয়েছে তাতে। এই অবস্থায় শেখ হাসিনা সব সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেই এটা পরিষ্কার করে বলছেন যে কারো সিদ্ধান্তের ওপর এটা নির্ভর করে না, তার জনগণ প্রস্তুত, তার দলীয় নেতাকর্মীরা প্রস্তুত এবং তিনি দেশে ফিরতে তাই প্রস্তুত। কিন্তু আসলে এই যে তারেক রহমান সরকার, তার মানে কি তারেক রহমান সরকারের সময় কমে আসছে, অন্য কোনো শক্তি বাংলাদেশে শিগগিরই আসবে, এমন কোনো আঁচ শেখ হাসিনা টের পাচ্ছেন? মানে কি ঘটতে পারে, কি জানি দেশে ঘটে যেতে পারে, এই শঙ্কাটা নিয়ে সরাসরি শেখ হাসিনাকে প্রথমবারের মতো একটা সংবাদপত্র প্রশ্ন করলো। শেখ হাসিনাকে এই প্রশ্নটি করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা এই সময় গত কিছুদিন ধরেই শেখ হাসিনার একটা একান্ত দীর্ঘ সাক্ষাৎকার ছাপছে এবং সেখানে শেখ হাসিনাকে সরাসরি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় প্রশ্ন করেছেন তার সাক্ষাৎকারের এই সর্বশেষ পর্বটিতে যে শেখ হাসিনা মনে করেন কিনা তারেক রহমান পুরো 5টা বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, নাকি মাঝপথে অন্য শক্তির ক্ষমতা দখলের আশঙ্কা করেন তিনি। মানে এটা এখন বাংলাদেশে ওই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমান সরকার গঠন করার পর থেকেই কিন্তু একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। শেখ হাসিনা তখন বলছেন, কখন আসে অন্য শক্তি? যখন রাজনীতি ব্যর্থ হয়, যখন জনগণের আস্থা ভেঙে পড়ে, যখন নির্বাচন বিশ্বাসযোগ্য থাকে না, যখন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে কিন্তু মানুষের সমস্যার সমাধান করতে পারে না। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক পরিসর কখনো শূন্য থাকে না, সে জায়গা দখল করে অগণতান্ত্রিক শক্তি, সামরিক শক্তি অথবা বিদেশি প্রভাবিত শক্তি। শেখ হাসিনা বলেন, আমি চাই না
বাংলাদেশ আবার সেই অন্ধকার পথে যাক। আমি চাই না বাংলাদেশের মানুষ আবার অনিশ্চয়তা, সামরিক হস্তক্ষেপ, উগ্রবাদ বা অদৃশ্য শক্তির রাজনীতির মধ্যে পড়ুক। আমি চাই জনগণের ভোটে, সংবিধানের পথে, সব দলের অংশগ্রহণে গণতান্ত্রিক রাজনীতি ফিরে আসুক। বন্দুকের জোর, মামলা, হামলা, নিষেধাজ্ঞা বা মব দিয়ে কিছুদিন ক্ষমতা ধরে রাখা যায়, তারপরে সেটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। জনগণের আস্থা ছাড়া রাষ্ট্র চালানো যায় না। শেখ হাসিনার এই কথাগুলো শুনেই একদল বিএনপি জামাত সমর্থক বলে উঠবেন, শেখ হাসিনা কি সবার অংশগ্রহণে নির্বাচন করতে পেরেছিলেন? মনে রাখতে হবে যে শেখ হাসিনার আমলের নির্বাচনগুলোর সাথে 2026-এর নির্বাচনের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই যে শেখ হাসিনার আমলে 2024-এর আগস্টের আগে কিন্তু এমনকি জামায়াত শিবিরকেও রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। এই বাংলাদেশে সাদিক কায়েম থেকে শিশির মনিররা সকলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির করেছেন, সেটা এখন তারাই প্রকাশ্যে এসে বলছেন। আর জামায়াতে ইসলামী তো শুধুমাত্র যে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পেরেছে তাই নয়, ঢাকা সহ সারা দেশে বিভিন্ন সময়ে সভা সমাবেশ করে এসেছে জামায়াতে ইসলামী। আর বিএনপির 2023 সালেরই 2024-এর নির্বাচনের আগে, অক্টোবর নভেম্বর মাসের আগে যে বিরাট বিরাট সমাবেশ তাদের খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়, সেগুলো মনে করে দেখুন যে একটা লাগাতার অবরোধের পরিস্থিতি যে তারা তৈরি করলেন নির্বাচনের আগে, সেসব প্রসঙ্গ মনে করলে মনে পড়বে আপনাদের যে পরিস্থিতিটাকে কিছুতেই এক বলার কোনো উপায় থাকে না। মানে জামায়াতে ইসলামী বা বিএনপির যে পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, সেই পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগকে এ দফায় কোনোভাবেই দেওয়া হয় নাই। মানে আওয়ামী লীগ নির্বাচনে আসলে নির্বাচনে এখনো জয়লাভ করে ফেলবে, একমাত্র সেই আশঙ্কা থাকলেই যেভাবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে সেভাবে নির্বাচনের বাইরে রাখা সম্ভব। মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সকল পথ রুদ্ধ করে দিয়ে বিএনপি, জামাত আর জাতীয় নাগরিক পার্টি বানিয়ে, মানে তারা নিজেরা নির্বাচন করে সরকার গঠন করেছে, সংসদ গঠন করেছে। কাজেই এই অস্বাভাবিক পরিস্থিতিতে যে একটা সরকার বেশি দিন টিকতে পারে না, সেটা যেমন সাধারণের মনে ঘুরছে এই আশঙ্কা, ঠিক সেই আশঙ্কাটার কথাই শেখ হাসিনা মনে করিয়ে দিয়ে বলেছেন, বাংলাদেশে এমন অস্বাভাবিক পরিস্থিতিতে সবসময় অগণতান্ত্রিক, অনির্বাচিত এবং সামরিক শক্তি বন্দুকের নল দেখিয়ে ফিরে ফিরে আসে। শেখ হাসিনা বলছেন যে সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে বিএনপি, জামাত এই দুই দলকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী বলছেন, অবৈধ অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যে দমনমূলক কাঠামো তৈরি হয়েছিল সেটিকে আরও স্থায়ী করেছে বর্তমান সরকার, শুধু মুখ বদলেছে, কোনো নীতির পরিবর্তন হয় নাই। 2001 থেকে 2006 বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, 100 দিনে সেই স্মৃতি ফিরিয়ে এনেছে বর্তমান সরকার। দেখেন, এই যে শেখ হাসিনা বলছে যে জনগণের চাহিদা যদি পূরণ না করতে পারে সরকার, তাহলে সে সরকার টিকে থাকতে পারে না। হামে এখন পর্যন্ত সরকারি হিসেবেই যে 650-র বেশি শিশু নিহত হয়েছেন সেটা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা দাবি করেছেন যে হামে এই যে টিকা না আনার কারণে শত শত শিশুর মৃত্যু হচ্ছে এবং লক্ষ লক্ষ শিশু সারা দেশে এই মহামারীতে আক্রান্ত হয়ে ভুগছে, শেখ হাসিনা বলছেন সেজন্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিচার চান এবং তিনি বলছেন এই যে সরকার এসবের তদন্ত না করে মিথ্যাচারে ব্যস্ত, সেটাও কিন্তু আসলে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। শেখ হাসিনা বলছেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই, হামে শিশু মৃত্যুর জন্য দায়ী প্রতিটি ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। যারা টিকাকরণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর
সতর্কবার্তা উপেক্ষা করেছেন, যারা টিকা সরবরাহ ব্যাহত করেছেন, তাদের জবাব দিতেই হবে, স্বাধীন তদন্ত করতে হবে, যাদের বিরুদ্ধে অবহেলা, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হবে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। কারণ শেখ হাসিনা বলছেন যে এ কারণে তিনি বাজেটে 42,000 কোটি টাকা রেখে এসেছিলেন। তাহলে টিকা না কেনার পর ওই 42,000 কোটি টাকা ইউনূস সরকার কোন খাতে খরচ করলো, ওই টাকা কোথায় গেল, সেই জবাবদিহিতাটাও তো এই সরকারের আদায় করা উচিত। এবং শেখ হাসিনা মনে করাচ্ছেন যে এমন একটা রোগে এখন বাংলাদেশে শুধুমাত্র অবহেলা আর অব্যবস্থাপনার কারণে শিশুরা হামের মতো একটা রোগে মারা যাচ্ছে, যে রোগটা প্রায় নির্মূল করে এনেছিল বাংলাদেশ। শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী, যেই প্রধানমন্ত্রীকে সারা বিশ্বে টিকাদান কর্মসূচি পরিচালনা করার যে বৈশ্বিক প্রতিষ্ঠান গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে 2019 সালে ভ্যাকসিন হিরো উপাধি দিয়েছিলেন। এবং ভ্যাকসিন হিরো উপাধি পাওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশ যে কঠোর পরিশ্রম করে এই টিকা ব্যবস্থাপনার মাধ্যমে নির্মূলযোগ্য রোগগুলোতে শিশুদের সংক্রমিত হওয়া ঠেকিয়েছে, সেই কঠোর পরিশ্রমের জন্যে তিনি সারা বাংলাদেশের জনগণকে এই পুরস্কারটি উৎসর্গ করতে চান। যখন বাংলাদেশ একটা উদাহরণ হয়ে উঠেছিল সারা বিশ্বের কাছে কি করে টিকার মাধ্যমে নির্মূল করা যাবে এসব হামের মতো রোগগুলো, সেই দেশটিতে এখন শত শত শিশু মারা যাচ্ছে কারণ মাঝখানে একটা অনির্বাচিত সরকার এসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার মনে করানো সত্ত্বেও, বাজেটে 42,000 কোটি টাকা থাকা সত্ত্বেও ওই টিকাটা কেনার প্রয়োজন বোধ করে নাই। এবং এরপর যে সরকারটা এসেছে সে সরকারও ওই মৃত্যুগুলোর জন্য কারো জবাবদিহিতা দাবি করছে না। কাজেই শেখ হাসিনা বাংলাদেশের পূর্বের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েই বলছেন যে যখন এ ধরনের ঘটনা ঘটে, যখন সরকার একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে আসে না, জনগণের চাহিদাগুলো পূরণ করতে পারে না এবং বাংলাদেশের মানুষকে একটা অনিশ্চয়তায় ঠেলে দেয়, তখনই বাংলাদেশের রাজনৈতিক পরিসরে অন্য শক্তির আবির্ভাব ঘটে। সামরিক হস্তক্ষেপ, উগ্রবাদ, অদৃশ্য শক্তি, বিদেশি প্রভাবিত শক্তির আবির্ভাব ঘটে। শেখ হাসিনা তাই বলছেন যে বরাবরের মতো এই সময়েও তাই আওয়ামী লীগ জনগণকে ঐক্যবদ্ধ করার কাজে মনোনিবেশ করেছে, কারণ আওয়ামী লীগের সব সময়ের একমাত্র রণকৌশল হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করা, তাদেরকেই তাদের অধিকার আদায়ের সংগ্রামের জন্য শক্তিশালী করে তোলা। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে যেহেতু আর কোনো প্রতিবন্ধকতা টিকতে পারে না, শেখ হাসিনা বলেছেন আমরা সেই কাজটাই করে যাচ্ছি, আমার দলের নেতাকর্মীরা সে কাজটাই করে যাচ্ছে। জনগণ বুঝতে পেরেছেন আওয়ামী লীগই তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। এই জনগণের শক্তিতে বলীয়ান হয়েই তাই শেখ হাসিনা ফিরবেন, সেটাই বারবার তিনি ঘোষণা করছেন। কূটনীতিতে নতুন মোড়। কোথাকার কূটনীতিতে? ভারত বাংলাদেশ কূটনীতিতে। দর্শক, বাংলাদেশে কোনো দেশের হাই কমিশনার কিংবা রাষ্ট্রদূত যখন আসে আপনি কি টের পান? কিন্তু আজকে ভারতের নয়া হাই কমিশনার বাংলাদেশে প্রবেশ করেছেন এবং স্থল পথে, এবং এটি মোটামুটি বাংলাদেশে ভারতে একটা তোলপাড় পড়ে গেছে। কি হতে যাচ্ছে আমরা সেটিরই তত্ত্ব তালাশ করব এই মুহূর্তের ভিডিওতে। আপনারা শেষ পর্যন্ত আশা করব আমাদের ভিডিওর সাথেই থাকবেন। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে যুক্ত হলো এক অভূতপূর্ব এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। বাংলাদেশের নতুন ভারতীয় হাই কমিশনার হিসেবে ঢাকা পৌঁছালেন দীনেশ ত্রিবেদী। শুক্রবার আজকে দিনে দুপুর নাগাদ, দুপুরের পরে তিনি ঢাকায় পৌঁছে গেছেন। আমি শুরুতেই যে কথাগুলো বলছিলাম যে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে একজন হাই কমিশনারের আগমন তো নিয়মিত ঘটনা, তাহলে একে অভূতপূর্ব বলা হচ্ছে কেন? কারণ দীনেশ ত্রিবেদী সদ্য বদলি হওয়া বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন ঠিকই, কিন্তু তার এই নিয়োগ এবং বাংলাদেশে আসার পদ্ধতি দুই দেশের কূটনীতিতে এক বিশাল বার্তা বহন করছে। ভারত এই প্রথম বাংলাদেশে কোনো
পেশাদার কূটনীতিকের বদলে একজন পুরোদস্তুর রাজনৈতিক নেতাকে হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ নেতা। দীনেশ ত্রিবেদী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মতো অনেকগুলো রাজনৈতিক দলে কাজ করার বিশাল অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি। আর এমন একজন হেভিওয়েট রাজনৈতিক নেতা যখন প্রথা ভেঙে সম্পূর্ণ ভিন্নভাবে বাংলাদেশে পা রাখেন, তখন তা দুই দেশের দর্শকদের জন্য গভীর আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং জল্পনা জাগানো বিষয়টি হলো, দীনেশ ত্রিবেদী কিন্তু কলকাতা থেকে সরাসরি বিমানে উড়ে ঢাকার মাটিতে নামেননি। তিনি বেছে নিয়েছেন এক ভিন্ন পথ। কলকাতা থেকে তিনি প্রথমে সড়ক পথে রওনা দিয়ে পৌঁছান বনগাঁ পেট্রোপোল সীমান্তে। সেখান থেকে সীমান্ত পেরিয়ে তিনি আসেন বাংলাদেশের বেনাপোল সীমান্তে। সেখানে নিজের পাসপোর্ট, ভিসা সহ প্রয়োজনীয় সমস্ত বৈধ নথিপত্র ও ডকুমেন্ট দেখিয়ে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন। এই ঐতিহাসিক সফরে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী মৃণাল ত্রিবেদী। নতুন হাই কমিশনারের এই সড়ক পথের যাত্রা এবং বেনাপোল সীমান্তে নথিপত্র দেখানোর সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই দুই দেশের নানা মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা ও চুলচেরা বিশ্লেষণ। কেন তিনি বিমান ছেড়ে সড়ক পথ বেছে নিলেন? বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে করোনা কালে একজন হাই কমিশনার এসেছিলেন এবং দীনেশ ত্রিবেদী এবার এলেন। করোনা কালটা ছিল অস্বাভাবিক পরিস্থিতি। এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক বার্তা। এমন এক সময়ে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব নিলেন যখন দুই দেশের মধ্যে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে ভুল বোঝাবুঝি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভারতের পক্ষ থেকে চিহ্নিত করা তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত নিতে অস্বীকার করছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের সাফ কথা ও কঠোর অবস্থান হলো, পাসপোর্ট এবং ভিসা ছাড়া যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তারা সকলেই অনুপ্রবেশকারী এবং তাদেরকে ভারত থেকে বিদায় করা হবে। এই জটিল ও সংবেদনশীল প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়ার পয়লা দিনে দীনেশ ত্রিবেদী বেনাপোল সীমান্তে দাঁড়িয়ে নিজের বৈধ নথিপত্র দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে তিনি একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী বার্তা দিলেন। বার্তাটি হলো কিভাবে সম্পূর্ণ বৈধ উপায়ে আইন মেনে এক দেশের নাগরিকের আরেক দেশে প্রবেশ করতে হয় তা তিনি নিজেই আচরণ দিয়ে বুঝিয়ে দিলেন। যদি আকাশপথে আসতেন সেক্ষেত্রেও বৈধ কাগজপত্র সাবমিট করে প্রদর্শন করেই তার বাংলাদেশে ঢুকতে হতো, একই কথা। কিন্তু বলা হচ্ছে যে স্থলপথে এলেন, কারণ ওই যে অনুপ্রবেশকারীরা স্থলপথে যায়, যার দরুন যে স্থলপথে যেতে হলেও বৈধ কাগজপত্র দিয়েই যেতে হয়। এই বার্তাটাই কি দিলেন দীনেশ ত্রিবেদী? বেনাপোল সীমান্তে উপস্থিত বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কিছু সময় কথাও বলেন নতুন হাই কমিশনার। আর সেখানেই তিনি এক চমৎকার গাণিতিক ও মানবিক সমীকরণ তুলে ধরেন। তিনি বলেন, ভারতের জনসংখ্যা 140 কোটি আর বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি, অর্থাৎ দুই দেশ মিলিয়ে মোট 160 কোটির জনসংখ্যা। দীনেশ ত্রিবেদী অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেন যে তিনি দুই দেশের 160 কোটি মানুষের স্বার্থে এবং কল্যাণের জন্য কাজ করবেন। এবং এই প্রশ্নটির উত্তর দেন কোন পর্যায়ে? দীনেশ ত্রিবেদীকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে গত 2 বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভিসা বন্ধ আছে, ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তিনি এই প্রশ্নটাকে খানিকটা একটু পাশ কাটিয়ে তিনি এই পরিসংখ্যানটা 140 কোটি প্লাস 120 কোটি 160 কোটি জনগণের সাথে একসাথে কাজ করবার আশাবাদ ব্যক্ত করেছেন। এর অর্থ কি? এর বার্তা কি? বাংলাদেশে কিন্তু এই ব্যাখ্যা, এর বার্তা নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে কি ভারত বাংলাদেশ এক হয়ে যাচ্ছে? এমন আলাপও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যদিও এটি একটি অবাস্তব আলাপ, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আলাপ চোখে পড়ছে এমনটা। ভিসার কথা বলবেন তিনি বলছেন 140 কোটি প্লাস
20 কোটি, 60 কোটি, 160 কোটির স্বার্থ রক্ষা করবেন তিনি। ভিসার দরকার নেই। শুধু তাই নয়, দুই দেশের গণতান্ত্রিক কাঠামোকে সম্মান জানিয়ে তিনি বলেন ভারত ও বাংলাদেশ দুটি উন্নত গণতন্ত্র, আর এই দুই শক্তিশালী গণতন্ত্র যদি একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তবে তা গোটা পৃথিবীর কাছে একটি অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে। তবে দীনেশ ত্রিবেদীর এই সড়ক পথের আগমনের পেছনে আরেকটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখছেন বিশেষজ্ঞরা। কোন কোন কূটনৈতিক মহলের মতে সড়ক পথ বেছে নিয়ে দীনেশ ত্রিবেদী আসলে বাংলাদেশের বিস্তীর্ণ গ্রামীণ ও নগর অঞ্চল নিজের চোখে চাক্ষুষ করতে চেয়েছেন। কলকাতা থেকে ঢাকা পর্যন্ত সড়ক পথের দীর্ঘ যাত্রায় তিনি বাংলাদেশের মাটিকে ছুঁয়ে দেখতে চেয়েছেন, এখানকার জনজীবনকে বুঝতে চেয়েছেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের প্রতি তার গভীর আন্তরিকতা ও আকর্ষণের বার্তায় দিতে চেয়েছেন। তিনি বুঝিয়ে দিলেন তিনি শীততাপ নিয়ন্ত্রিত দপ্তরে বসে নয়, বরং দেশটিকে খুব কাছ থেকে ভালো করে চিনে নিতে চান। আমি শুরুর দিকেই বলছিলাম যে এর আগেও একজন ভারতীয় হাই কমিশনার সড়ক পথে বাংলাদেশে এসেছিলেন 55 বছরের ইতিহাসে। তিনি হলেন বিক্রম দোরাইস্বামী। তবে দর্শকদের মনে করিয়ে দেওয়া দরকার, বিক্রম দোরাইস্বামী যখন সড়ক পথ বেছে নিয়েছিলেন তখন বিশ্বজুড়ে করোনা মহামারী ও লকডাউন পরিস্থিতি চলছিল। সংক্রমণ এড়াতে তখন বিমান যাত্রা এড়িয়ে চলাই ছিল স্বাভাবিক সিদ্ধান্ত, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন তেমন কোনো স্বাস্থ্য সংকট বা জরুরি পরিস্থিতি নেই, আর এই স্বাভাবিক সময়েও দীনেশ ত্রিবেদীর বিমানে সরাসরি ঢাকায় না এসে সড়ক পথে পেট্রোপোল বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করাটা তাই অনেকের চোখে অত্যন্ত তাৎপর্যবাহী ও বিশেষ গুরুত্বের দাবি রাখে। এদিকে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক মহলে দীনেশ ত্রিবেদীর এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক ভাবেও দেখা হচ্ছে। বাংলাদেশের অনেক মহল মনে করছেন নতুন হাই কমিশনারের এই সড়ক পথের আগমনে বাংলাদেশের পরিকাঠামোগত এবং যোগাযোগের অভাবনীয় উন্নতির ইতিবাচক দিকটি বিশ্বমঞ্চে চমৎকারভাবে ফুটে উঠেছে। ভেবে দেখুন, সকালে কলকাতা থেকে সড়ক পথে রওনা হয়ে দুপুর গড়ানোর আগেই তিনি অনায়াসে ঢাকা পৌঁছে গেলেন, আর এটা সম্ভব হয়েছে একমাত্র পদ্মা সেতুর কল্যাণে। পদ্মা সেতু পেরিয়ে এখন অত্যন্ত দ্রুততম সময়ে বেনাপোল থেকে ঢাকা পৌঁছে যাওয়া সম্ভব। আর এই যুগান্তকারী ও ঐতিহাসিক সেতুটি তৈরি হয়েছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার সময়ে। আর সেই ঐতিহাসিক পদ্মা সেতু দিয়েই মাত্র কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে ঢাকার হাই কমিশনে চলে এলেন ভারতের নয়া হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। একজন ঝানু রাজনৈতিক নেতা হিসেবে দীনেশ ত্রিবেদীর এই প্রথম দিনের আগমনী বার্তা ভারত ও বাংলাদেশের আগামী দিনের সম্পর্কে কেমন প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, লক্ষণীয় বিষয় যে স্বাধীন বাংলাদেশে 55 বছরের ইতিহাসে এই প্রথম, আমি শুরুর দিকেই বলেছি, একজন রাজনৈতিক নেতা এবং ভারতের সেন্ট্রাল মিনিস্টার ছিলেন তিনি, তাকে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। বিষয়টি কিন্তু বেশ একটা ব্যতিক্রম ঘটনা এবং অত্যন্ত প্রভাবশালী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন একজন নেতা, একজন বাঙালি সংস্কৃতি বোঝেন, বাঙালি রাজনীতি বোঝেন, এমন একজনকে পাঠানো হয়েছে। কেন পাঠানো হলো? অনেক প্রশ্ন কৌতূহলী মনে কাজ করছে। বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা আছে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অভাব আছে। দীনেশ ত্রিবেদী শুরুতেই একটি কথা বলেছেন যে 20 কোটি 40 কোটি একসাথে কাজ করবেন, কিন্তু আমার 20 কোটির মধ্যে নানা রকম বিভেদ আছে, বিভ্রান্তি আছে। এই বিভেদ দূর করে 140 কোটির সঙ্গে দীনেশ ত্রিবেদী কিভাবে কাজ করবেন সেটি একটা বিষয়। দীনেশ ত্রিবেদী কি তাহলে এই 20 কোটি মানুষকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে ঢোকানোর জন্য কাজ করবেন? অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা যদি বলতে হয় তাহলে 20 কোটি বাংলাদেশের নাগরিক যদি হয়, এর মধ্যে 14 কোটি মানুষ এই মুহূর্তে যে বাংলাদেশের শাসন ব্যবস্থা চলছে, 13-14 কোটি মানুষ এই শাসন ব্যবস্থাকে সমর্থন করে না। তাহলে 20 কোটিকে নিয়ে কিভাবে কাজ করবেন? নানান প্রশ্নের উদ্রেক হচ্ছে।
তাহলে কি দীনেশ ত্রিবেদী বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য কাজ করবেন? আওয়ামী লীগের অন্তর্ভুক্ত রাজনীতিতে অন্তর্ভুক্তির জন্য কি কাজ করবেন? আশা করা হচ্ছে এমন নানা রকম এজেন্ডা নিয়ে দীনেশ ত্রিবেদী এসছেন। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটে। আমরা হয়তো আগামী অল্প কিছু দিনের মধ্যে অনেক কিছু পরিষ্কার হব। সেগুলো পরিষ্কার হওয়ার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব সামনে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।